হ্যালো ফ্রেন্ড, এয়ার সায়েন্স ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। যারা নতুন তাদেরকেও ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদের মাধ্যমিক ভৌতবিজ্ঞানের চতুর্থ অধ্যায় তাপীয় ঘটনা বা থার্মাল ফেনোমেনন, এই অধ্যায়ের আমরা আলোচনা শুরু করছি। ঠিক আছে, তো যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হবে তার পিডিএফ তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও পূর্বের ভিডিওর প্লেলিস্ট তোমাদের আই বাটনে আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপানশান। তো থার্মাল এক্সপানশান বা তাপীয় প্রসারণকে আমরা দুটো অংশে বিভক্ত করে দিচ্ছি। ঠিক আছে, একটা প্রথম অংশে আমরা পড়ব কঠিনের প্রসারণ, আজকে যেটা আলোচনা করছি। আর দ্বিতীয় পর্বে আমরা জানব তরলের ও গ্যাসীয় পদার্থের প্রসারণ কেমন হবে তাপ প্রয়োগে, সেটা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা কঠিনের প্রসারণ সম্পর্কে আজকে আলোচনা করি। দেখো, কোনো কঠিন পদার্থকে নিলাম, ধরলাম এটা একটা হচ্ছে কঠিন পদার্থ। ঠিক আছে, সেই কঠিন পদার্থকে যখন আমরা তাপ দেব, অর্থাৎ হিট দেব, তাপ প্রয়োগে পদার্থের একটা প্রসারণ ঘটবে। সে কঠিন হোক, তরল হোক আর গ্যাসীয় হোক, যাই হোক না কেন, তাদের কি প্রসারণ ঘটে। সেই প্রসারণকে আমরা বলবো তাপীয় প্রসারণ। তো এখানে শুধুমাত্র যে কঠিন তা না, এখানে আমরা সলিড, লিকুইড বা আমরা গ্যাস নিতে পারি। ঠিক আছে, তো যে কোনো পদার্থকে যদি আমরা তাপ দিই সেই ক্ষেত্রে তাপীয় প্রসারণ ঘটবে। তো আমাদের আলোচ্য বিষয় হবে আজকে সলিড অর্থাৎ কঠিনের কী কী ধরনের প্রসারণ দেখতে পাবো বা তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা আলোচনা করব। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা যে কঠিন পদার্থ নিয়েছি, ঠিক আছে, কঠিন পদার্থ নিয়ে ধরলাম এখানে হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা তাপ দেব। ঠিক একই রকমভাবে যদি আমরা তরল নিই, সেই তরলটাকেও আমরা একই উষ্ণতা অর্থাৎ 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তাপ দেব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমরা গ্যাসীয় যদি নিই, গ্যাসীয় পদার্থ তাকেও একই উষ্ণতাতে আমরা উত্তপ্ত করছি, ফলে এদের কি তাপীয় প্রসারণ ঘটবে। এবারে ঘটনা হলো এখানে দেখো, কঠিন পদার্থের যে পরিমাণ প্রসারণটা ঘটবে তরলের ক্ষেত্রে তার থেকে বেশি হবে। অর্থাৎ আমরা যদি বলি যে এখানে তরলের বেশি না কঠিনের তাপীয় প্রসারণ বেশি, তখন আমাদের জানতে হবে তরলের প্রসারণটা বেশি হয়, ঠিক আছে, কঠিনের তুলনায়। আবার দেখো, গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ কিন্তু এই দুটোর থেকে সব থেকে বেশি। অর্থাৎ আমরা যদি এদের অর্ডার অনুসারে যদি সাজাই একটা ক্রম অনুযায়ী, তো প্রথমে গ্যাসীয় হবে, তাদের প্রসারণ, তাপীয় যে প্রসারণ সেটা বেশি হয়, তারপর হয় লিকুইড, তারপর হয় সলিড। ঠিক আছে, এইটা আমরা মাথায় রাখবো। কারণ কি, দেখো, যখন আমরা কোনো সলিডকে নিলাম বা কঠিনকে নিলাম, তখন তাকে তাপ দিই, আমরা দিই। তো সেই তাপ দিলে সে কিসে পরিণত হয়, প্রথমে লিকুইডে পরিণত হবে। তো লিকুইড হয়ে যাওয়ার পর তাতে আরও তাপ দিলে তা গ্যাসে উৎপন্ন হয়। ঠিক আছে, তো এই ঘটনাটা কি হয়, তাদের পরিবর্তন ঘটে ভৌত অবস্থার, এটা আমরা জানি। সেই জিনিসটাকে ধরে আমি এই জিনিসটা বললাম যে দেখবে গ্যাসের যে প্রসারণ তা কিন্তু অনেকটা বেশি হবে লিকুইডের থেকে, আবার লিকুইডের প্রসারণ, তাপীয় যে প্রসারণ, তা সলিডের থেকে বেশি হবে। বোঝা গেল? দেখো, কঠিনের যে প্রসারণ, সেই প্রসারণের আমরা ব্যবহারিক প্রয়োগটা আগে দেখে নেব। তোমাদের মনে অবশ্যই কোশ্চেন আছে যে স্যার, কঠিনের প্রসারণ সম্পর্কে জানলাম না, আমরা ব্যবহারিক প্রয়োগ কেন জানছি? এটা তো পরে হওয়ার কথা ছিল। কিন্তু দেখো, তোমাদের যদি আমরা বাস্তবিক জীবনে যে প্রয়োগ সেটা যদি দেখিয়ে দিতে পারি বা সেটা যদি তোমরা জেনে যাও, তাহলে কি হবে, তোমাদের বাকি যে কঠিনের যে প্রসারণ সম্পর্কে জানতে ভালো লাগবে, প্লাস তোমরা বুঝতে পারবে বাস্তবিক চিন্তাভাবনার মধ্য দিয়ে। এই জন্যই আমরা কঠিনের প্রসারণের যে ব্যবহারিক প্রয়োগ, সেই প্রয়োগটাই তোমাদের আগে জানিয়ে দিচ্ছি।
দেখো প্রথমেই যে গরুর গাড়ির যে চাকা, অর্থাৎ গরুর যে গাড়ি, সেই গরুর গাড়ির চাকা তোমরা অবশ্যই দেখেছো, এরকম কাঠের তৈরি একটা চাকা থাকে, ঠিক আছে। গরুর গাড়ির কাঠের চাকা, লোহার চাকার কথা বলছি না আমরা এখানে, এখানে সম্পূর্ণ তৈরি কাঠের চাকা। আগেকার দিনে তোমরা দেখেছো বা বর্তমান দিনেও গ্রামের দিকে দেখবে, এখনও বর্তমান আমিও দেখেছি, আমাদের গ্রামে আছে, ঠিক আছে। তো দেখবে কাঠের সম্পূর্ণ চাকা, সেই চাকার দেখবে বাইরের অংশে একটা হচ্ছে লোহার পাত দিয়ে মোড়া থাকে। এবারে ঘটনা হলো, এই যে লোহার পাত দিয়ে যে লাগানো থাকে, কেন লাগানো থাকে? কারণ ঘর্ষণজনিত বলের জন্য এই যে কাঠ যখন চলবে তখন রাস্তার সঙ্গে ঘর্ষণ ঘটবে, ঘর্ষণের ফলে কাঠের ক্ষয় হবে, সেই ক্ষয়কে রোধ করার জন্য আর তাছাড়াও এই যে কাঠের তৈরি যন্ত্রাংশটিকে একই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য এই লোহার বেড়িটা লাগানো হয়। তো লোহার বেড়ি যখন লাগানো হয় তখন কিন্তু লোহার বেড়ির যে আকার বা পরিধি, সেই পরিধিটা কিন্তু এই চাকার তুলনায় কিছুটা ছোট হয়। তো যখন যেখানে কারিগর লোহার বেড়ি পরায় বা চাকাটা তৈরি করে যখন লোহার বেড়ি পরাবে, তখন বেড়িটাকে কি করা হয়, গরম করা হয় আগুনে, ঠিক আছে। আগুনে গরম করলে কি হবে, ওই লোহার বেড়ির যে পরিধি, সেই পরিধি কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে বৃদ্ধি পেলে তা সহজে এই কাঠের চাকার ওপরে বসে যাবে। তারপর সেটাকে যখন আমরা শীতল করে দেব, অর্থাৎ ঠান্ডা করে দেব, তখন দেখবে ওই লোহার বেড়িটা কি শক্তপোক্তভাবে তার আগের অবস্থায় ফিরে আসবে, ফলে এই লোহার ভেতরে থাকা যে কাঠ তাকে তা ভালো করে জুড়ে রাখে, ঠিক আছে। ফলে ঘর্ষণজনিত বাধা থেকে লোহা কি হয়, এই কাঠটাকে ক্ষয় হতে রক্ষা করে। এই জন্য কিন্তু আমরা ওইখানে কঠিনের প্রসারণটা দেখতে পাই। দ্বিতীয় যে উদাহরণ, সেটা দেখলে আরও ভালো লাগবে। দেখো রেল লাইনের যে পাত, সেই পাতের মাঝে মাঝে বা আমরা বলতে পারি জোড় স্থানে কিছুটা ফাঁকা থাকে। তোমরা যারা রেলগাড়িতে উঠেছো, রেল লাইনের পাতের দিকে লক্ষ্য রেখেছো, তারা দেখবে। তাছাড়াও তোমরা নেট সার্চ করে পাবে বা তোমরা বইতেও আছে, দেখবে যে রেল লাইনের একটা মুখ, অর্থাৎ জোড় মুখ যেটা, সেই জোড় মুখটা কিছুটা হচ্ছে ফাঁকা থাকে। কেন ফাঁকা রাখা হয়, এখানে কারণটা কি, কী জন্য ফাঁকা রাখলাম, কেনই বা এটা সম্পূর্ণভাবে আমরা জুড়ে দিলাম না? তো ফাঁকা রাখা মানে কি, এর এই যে দু সাইডে কিন্তু একটা পাত দিয়ে যুক্ত রাখা হয়। যদি পাত দিয়ে যুক্ত না রাখি তাহলে কিন্তু বিপদ হবে, রেল লাইন থেকে রেল হচ্ছে বিচ্যুত হয়ে যায়। তাই ফাঁকা এমনভাবে রাখা হয় এবং তার দুই পাশে হচ্ছে পাত দিয়ে জুড়ে রাখা হয়, ঠিক আছে, দুটো পাতকে। তো এই ফাঁকা রাখার কারণটা কি, যখন গ্রীষ্মকাল বা উষ্ণ অবস্থাতে যখন রেল লাইনের ওপর দিয়ে রেলগাড়ি যায়, রেলগাড়ির চাকার কি হবে, ঘর্ষণ হবে, ঘর্ষণজনিত যে তাপ উৎপন্ন হবে, তাতে করে এই যে রেল লাইনের পাতগুলো কি হবে, কঠিনের প্রসারণ ঘটবে। যেহেতু কঠিন থাকে, ইস্পাত থাকে, সেগুলো কি হবে, প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটলে তারা কি হবে, এই যে ফাঁক অংশটা পরস্পর বুঝে যায় কিছুক্ষণের জন্য। আবার যখন রেলগাড়ি চলে যাবে তখন দেখবে ওই ফাঁকা স্থান আবার ফাঁকাই রয়ে যাচ্ছে। কারণটা কি, কারণ এইখানে যদি আমরা জোড়মুখটা না রেখে একদম কমপ্লিটলি জুড়ে দিতাম, সেই ক্ষেত্রে কি হতো, সেই ক্ষেত্রে এর উপর দিয়ে যখন চাকা যেত রেলগাড়ির, তখন কি হবে, এদের প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটলে এদের দেখো কোনো রকমভাবে প্রসারণ ঘটলে তার যে ফাঁকা স্থানে যে এইখানে গ্যাপটা ফিল আপ হচ্ছিল বৃদ্ধির ফলে, এখানে কিন্তু সেই বৃদ্ধিটা হচ্ছে কিন্তু ফিল আপ করার জায়গা নেই। ফলে কি হবে, রেল লাইন বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। ফলে বেঁকে যাওয়ার জন্য ওই রেল লাইনের উপর দিয়ে যখন রেল যাবে তখন কিন্তু সে ট্রাকচ্যুত হয়ে যায়, দুর্ঘটনার সম্মুখীন হতে হবে, ঠিক আছে। তো এইখানে যে ঘটনাটা ঘটছে তা কিন্তু কঠিনের প্রসারণই ঘটছে কিন্তু। বা তাছাড়াও তোমরা যে তোমরা ওই যে কোল্ড ড্রিঙ্ক পান করো, দেখবে তাতে যে লোহার সিপি লাগানো থাকে বা ডিসের যে বা টিংয়ের যে সিপি লাগানো থাকে, চিপি,
সেই ছিপিটা কিন্তু যখন প্যাক করা হয় কারখানাতে, তখন কিন্তু তাকে উত্তাপ করে সেটাকে পেস্ট করে দেওয়া হয়, ফলে ঠান্ডা করে দিলে ওটা কিন্তু ছিপি আকৃতি খুব ভালোভাবে এঁটে যায়। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সবকটাই কিন্তু কঠিনের প্রসারণ সম্পর্কিত একটা ব্যবহার, যেটা তোমরা বাস্তবিক জীবনের সঙ্গে অনেক অতপ্রতভাবে মিলিত আছে। এবারে আমরা মূল বিষয়বস্তুতে যাব। দেখো, কঠিনের প্রসারণকে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, 3 প্রকারই হয় কঠিনের প্রসারণ। এখানে কোনো কঠিন পদার্থ, যেটা আমরা দেখো একটা যদি কঠিন পদার্থ নিই, লোহার কথাই ধরলাম, একটা লোহার ব্লক নিলাম সমকোণী চৌপল আকৃতির। ঠিক আছে, তার দেখো 3টে ডাইমেনশন আছে। কি কি আছে? এক হচ্ছে কি দৈর্ঘ্য থাকবে একটা নির্দিষ্ট, তারপর কি থাকবে প্রস্থ থাকবে, আর উচ্চতা থাকবে। ঠিক আছে, এবারে দেখো দৈর্ঘ্য বরাবর যদি প্রসারণ ঘটে, এই যে কঠিনটা নিয়েছি তাতে তাপ প্রয়োগ করলাম, যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটে তখন সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। ঠিক আছে, আর যদি ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণিত যে প্রস্থ অর্থাৎ একটা তলের কথা বলছি। ঠিক আছে, এই যে উপরিতল যেটা আমরা ডার্ক করে দিলাম, সেই তলের কথা বলছি। সেই তল বরাবর যদি তাদের তলের যে বিস্তার ছিল, সেই বিস্তারটা বা ক্ষেত্রফলটা ছিল, সেই ক্ষেত্রফলটা বেড়ে গেল, সেই ক্ষেত্রে হয়ে যাবে ক্ষেত্র প্রসারণ। আবার এই যে টোটাল ব্লকটা নিয়েছি সমকোণ চৌপল আকৃতির লোহার যে ব্লক, তার একটা নির্দিষ্ট আয়তন থাকবে। আয়তন সমান আমরা কি জানি? আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যও বাড়বে, প্রস্থও বাড়বে, আবার উচ্চতাও বাড়বে। তো সব কটাই যদি বাড়ে তখন কি হবে? তাদের আয়তনের প্রসারণ ঘটবে। ঠিক আছে, সেইটাকে আমরা বলবো আয়তন প্রসারণ। তাহলে কঠিনের আমরা যে প্রসারণ দেখলাম তা হচ্ছে 3 প্রকার: দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ আর আয়তন প্রসারণ। দেখো, এদের যে আমরা দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ বের করলাম, যে সব ক্ষেত্রেই যে হবে তা না, কিছু কিন্তু ব্যতিক্রম থাকবেই। সেই ব্যতিক্রমগুলো আমি বলছি, তোমরা নোট ডাউন করো, আমি আর লিখছি না ব্যতিক্রমগুলো। যেমন দেখো, যদি আমরা উষ্ণতা দিই অর্থাৎ তাপ দিই, তাহলে কি হবে? কঠিনের সমানভাবে তার সমান দিক বরাবর প্রসারণ ঘটবে। সে দৈর্ঘ্য বরাবর হলে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র বরাবর হলে ক্ষেত্র প্রসারণ, আয়তন বরাবর হলে যদি আয়তনে প্রসারণ ঘটে তাহলে আয়তন প্রসারণ। ঠিক আছে, তো আমরা ব্যতিক্রম দেখব ইনভারের ক্ষেত্রে একটা আমরা ব্যতিক্রম দেখতে পারি, ইনভার। ঠিক আছে, ইনভারটা কি আগে জেনে নেব। লোহা আর নিকেলের একটা সংকর ধাতু, যাকে আমরা বলবো ইনভার। তোমাদের ধাতুবিদ্যায় আমি বলে এসেছিলাম। ঠিক আছে, তো তোমরা জানবে এটা অবশ্যই। যারা জানো না তারাও আরও একবার দেখে নেবে ওই ভিডিওটা, আই বাটনে আছে, ক্লিক করলে তোমরা প্লেলিস্টে চলে যাবে। ওকে, তো ইনভারের ক্ষেত্রে আমরা যদি তাপ দিই, ঠিক আছে, ধাতুটার সংকর ধাতুটার উষ্ণতা বৃদ্ধি করলে তার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে যে প্রসারণ, সেই প্রসারণ ঘটে না। ঠিক আছে, আমরা সাধারণভাবে যদি লোহা বা নিকেল নিই আলাদা আলাদা করে, ধরলাম লোহা নিলাম তাকে আলাদাভাবে হিট করলাম, বা নিকেল নিলাম তাকে আলাদাভাবে হিট করলাম, তাদের দৈর্ঘ্য ক্ষেত্র বিভিন্ন রকম প্রসারণ, এই যে 3টে প্রসারণের কথা বলছি, সেই 3 ধরনের প্রসারণ দেখতে পাবো। কিন্তু ইনভারের ক্ষেত্রে আমরা সেই প্রসারণটা কিন্তু দেখতে পাবো না, অর্থাৎ প্রসারণ হবে না। তাছাড়াও আরেকটা উদাহরণ আছে, দ্বিতীয় নাম্বার, যে টান টান করে রাখা যদি একটা রাবার বেল্টকে আমরা উত্তপ্ত করি, কাকে? রাবার বেল্ট। রাবার বেল্টকে যদি আমরা রাবার বেল্টকে যদি আমরা উত্তপ্ত করি, সেই ক্ষেত্রে রাবার ব্যান্ড প্রথমেই কিছুটা পরিমাণ কি হবে? সংকুচিত হবে, অর্থাৎ ছোট হবে কিছু পরিমাণ। ঠিক আছে, উত্তপ দিলে। তো এই দুটো ব্যতিক্রম তোমাদের সামনে রাখলাম, তোমরা এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে, কারণ এইখান থেকে শর্ট কোশ্চেন দেয়।
অনেক বিগত সালে কিন্তু ইনভার এই সম্পর্কিত একটা কোশ্চেন দিয়েছিল, তোমরা বিগত সালের কোশ্চেন ঘাটলেই দেখতে পাবে, আর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তো সেইখানেও এই কোশ্চেনের কিছু মডেল তোমরা পেয়ে যাবে। ওকে, কঠিনের যে ধর্ম, সেই ধর্ম থেকে তাদের যে তাপ প্রয়োগে প্রসারণ ঘটা, সেই প্রসারণের উপর নির্ভর করে কঠিনের ধর্মের কতকগুলো আমরা গুণাঙ্ক পাই। সেই গুণাঙ্কগুলো কি? প্রথম যে গুণাঙ্কটা আমরা জানব তা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আর দ্বিতীয়ত হবে কি? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তৃতীয়টা হবে কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই তিন ধরনের কিন্তু গুণাঙ্ক আমরা বিস্তারিত তাদের যে এক্সপ্রেশন বা তাদের কিভাবে লিখতে হয়, তাদের সংজ্ঞা, তাদের একক সব কটাই কিন্তু মাত্রা সহ আমরা জানব, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, এইখান থেকে কোশ্চেন থাকবেই, কোনো একটা কোশ্চেনও আমরা ছেড়ে আসব না, আমরা সব কোশ্চেনই করে আসব। কেমন? তাহলে এই গুণাঙ্ক সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করি। কেমন? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা কাকে বলবো তার সংজ্ঞাটা আমরা জেনে নিই। যে কোনো একটা কঠিন পদার্থকে যদি আমরা তার যে প্রতি একক দৈর্ঘ্যের একক পরিমাণ, অর্থাৎ যেটা বলতে পারি একটা নির্দিষ্ট উষ্ণতা, ঠিক আছে, একক উষ্ণতা বৃদ্ধির জন্য ওই যে কঠিন পদার্থ তাদের যে প্রসারণ দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ, সেই প্রসারণটাকেই বলবো আমরা রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, আরও একবার বলছি যে কোনো একটা কঠিন পদার্থকে যদি আমরা প্রতি একক দৈর্ঘ্যের প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য তাদের যে দৈর্ঘ্যের যে পরিমাণ বৃদ্ধি হয়, সেই প্রসারণকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা বলি। ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দ্বারা ডিনোট করব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে কি দ্বারা ডিনোট করব? আলফা দ্বারা আমরা ডিনোট করব। আমরা এখানে ধরে নিলাম যে টি ডিগ্রি উষ্ণতায় একটা নির্দিষ্ট উষ্ণতা যেটা প্রাথমিকভাবে আমরা ধরেছি, সেই উষ্ণতাটাকে আমরা নোট ডাউন করে নিলাম টি ডিগ্রি উষ্ণতাতে। ঠিক আছে, তাপমাত্রায় কোনো একটা দণ্ডকে আমরা যদি তার মেজারমেন্ট করি দৈর্ঘ্য, সেটা যদি L1 আসে, L1 একক যদি হয়, ঠিক আছে, L1 একক, এরপর আমরা কি করব? উষ্ণতা বৃদ্ধি করছি। তাহলে উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে উষ্ণতা বাড়বে, তাহলে T1 থেকে T2টা বেশি হবে, উষ্ণতা যেহেতু বাড়াচ্ছি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? T2 গ্রেটার দেন T1, অর্থাৎ এখানে প্রাথমিক যে উষ্ণতা ছিল সেই উষ্ণতা থেকে কিছু পরিমাণ একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য সেটা T2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। তাহলে T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই যে দণ্ডটা নিয়েছিলাম তার একটা দৈর্ঘ্য হবে, সেই দৈর্ঘ্যটাকে আমরা মেজারমেন্ট করলে আমরা পাবো L2 একক। এটা আমরা ধরে নিয়েছি আরবিটারি, তোমাদের যখন আমরা অ্যাপ্লিকেশন করব ম্যাথমেটিক্যাল তখন আরও ডিটেলসে জানতে পারবে। তাহলে এইখান থেকে আমরা কি পেলাম? যে T2টা হচ্ছে বেশি উষ্ণতা T1 থেকে, আর এখান থেকে আমরা কি পাচ্ছি? L2টা হচ্ছে L1 থেকে বেশি, কারণ এখানে বৃদ্ধি ঘটেছে দৈর্ঘ্যের। ঠিক আছে, এবারে যদি বলি যে কত পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে সেটা ক্যালকুলেট করো তো, তাহলে আমরা বলে দেবো ফটাফট L2 মাইনাস L1, এই পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটেছে। প্রাথমিক যেটা ছিল সেই পরিমাণটা যদি বৃদ্ধি পাওয়ার পর মোট যে পরিমাণ L2, সেখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? কতটা বৃদ্ধি পেয়েছে। ঠিক একই রকমভাবে উষ্ণতা প্রাথমিক অবস্থাতে T1 ছিল, তো উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য সেটা T2 হলো। ঠিক আছে, তাহলে আমাদের উষ্ণতার পরিবর্তনটা কত হয়েছে? T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতার পার্থক্য এটা, আর এটা হয়ে গেল দৈর্ঘ্যের যে প্রসারণটা হয়েছে, মোট যে প্রসারণ দৈর্ঘ্যের, মোট ঠিক না,
মানে যে পরিমাণ বৃদ্ধি হয়েছে প্রসারণ, ঠিক আছে, দৈর্ঘ্যের, সেই বৃদ্ধিটাই আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দিতে পারি দৈর্ঘ্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটা হলো L2 মাইনাস L1 এটা। আর উষ্ণতার যে তোমার বৃদ্ধি, সেটাকে আমরা বলে দেবো T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একক করে দেবো, একক যেরকম এককে আমার দেওয়া থাকবে সেই রকম করতে হবে, তাই না? হয়ে গেল। এবারে দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক আলফা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা কি বললাম, আলফা দ্বারা ডিনোট করব। সেই আলফা সমান তাহলে আমরা কি বলবো, দেখো আলফা সমান হবে দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটেছে, দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক যে দৈর্ঘ্য ছিল তার সাথে উষ্ণতার যে বৃদ্ধি, সেটাকে আমরা গুণ করে দেব, উষ্ণতার বৃদ্ধি। ঠিক আছে, তাহলে গুণ করে দিলে আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর মান পেয়ে যাব। এবারে ম্যাথমেটিক্যাল যদি আমরা এটা ক্যালকুলেশন করার যে সূত্র, সেটা যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কি করব, দৈর্ঘ্যের যে বৃদ্ধি যে পরিমাণ এলো সেইটা হয়ে যাবে উপরে, আর নিচে হয়ে যাবে প্রাথমিক দৈর্ঘ্য। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল, L1, এটা হয়ে যাবে L1। উষ্ণতার যে বৃদ্ধি সেটা কত হয়ে আছে, T2 মাইনাস T1। এবারে এই যে ক্যালকুলেশনে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা এলো, এইখানটায় এইটা তোমরা একটু মনে রাখবে, কারণ এর ওপর বেস করে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো পরপর আমাদের করতে হবে। ঠিক আছে, আমাদের কাজে লাগবে। এবারে ব্যাপারটা হচ্ছে, এর যদি আমরা একক বের করি, সেই এককটা আমরা কি করব, কিভাবে বের করব। ঠিক আছে, আমরা জেনারেল নিয়মে যেভাবে আমরা একক নির্ণয় করি সেভাবে নির্ণয় করব। তাহলে আলফা সমান আমরা কি লিখব, দৈর্ঘ্যের একক, ওপরটা কি হবে, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই এখানে L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য, সেটা হবে কি দৈর্ঘ্যের একক, ইনটু এখানে কি হবে, উষ্ণতার একক। ক্লিয়ার? এবারে দেখো, উপরে দৈর্ঘ্যের একক আছে লবে, হরে আছে দৈর্ঘ্যের একক, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে উপরে কি পড়ে থাকবে, 1, আর নিচে উষ্ণতার একক, তাহলে 1 বাই উষ্ণতার একক। হাতের লেখা খারাপ হলে কিছু মনে করবে না, ঠিক আছে। এবারে যদি আমরা বলি যে সেন্টিগ্রেড স্কেলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানটা একক বের করব, তাহলে আমরা কি করে দেবো, 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে যদি সরলীকরণ করে সূচকের নিয়মে ভালো করে লিখতে চাই, তাহলে কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে একক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা যদি আমরা কেলভিনে বলি তাহলে 1 বাই কেলভিন, তাহলে এখানে হয়ে যাবে কেলভিন ইনভার্স। তাহলে এইভাবে আমরা এককটা কিন্তু নির্ণয় করতে পারি। এবারে আমরা মাত্রা নির্ণয় করব। মাত্রাটা কিভাবে করব, দেখো মাত্রা অর্থাৎ আলফার যে মাত্রা, সেই মাত্রাটা হয়ে যাবে, যেহেতু আমরা 1 বাই উষ্ণতা হবে, ঠিক আছে, উষ্ণতার মাত্রা কি, উষ্ণতার মাত্রা আমরা জানি থিটা, তাহলে 1 বাই হয়ে যাবে থিটা। থিটাটা কি, উষ্ণতার মাত্রা। তাহলে আমরা এখানে বলে দেবো থিটা ইনভার্স। তাহলে এটা হয়ে যাবে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। ক্লিয়ার? তামার দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক 17 গুণিত 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, এটা আমাদের লিখতে হবে। তাহলে আমরা বলতে পারি যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 গুণিত 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় যে কোনো একটা তামার দণ্ডকে, ধরলাম এটা একটা তামার দণ্ড, তার প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L, এলটাকে আমরা কি ধরেছি, প্রাথমিক দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ওই যে তামার দণ্ড যার দৈর্ঘ্য L, তাকে যদি আমরা উষ্ণতা দিই 1 ডিগ্রি পার্থক্য করব, অর্থাৎ উষ্ণতা যদি এখানে T1 থাকতো
তাহলে তার যে পরিমাণ সেটাকে বৃদ্ধি করে আমরা করব T1 প্লাস 1 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে তাদের দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটবে, অর্থাৎ প্রাথমিক যে দৈর্ঘ্য সেই প্রাথমিক দৈর্ঘ্যের এই যে প্রাথমিক যে দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্যের এত অংশ হচ্ছে কী হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে কি বললাম, আমরা যদি লিখতে চাই যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে তামার দণ্ডটিকে উষ্ণতা যা ছিল তার 1 ডিগ্রি বৃদ্ধি করতে তার যে দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে তা প্রাথমিক যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের এত অংশ, এইটুকু বললেই হবে, বেশি কিছু বলার দরকার নেই। ঠিক আছে, তো এখানে আরেকটা জিনিস বলে দিই, এখানে অনেক সময় বলে দেয় যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্সে দেওয়া আছে, তাকে যদি আমরা কেলভিন এককে বা কেলভিন স্কেলে প্রকাশ করতে চাই তাহলে তার মান কত হবে। দেখো 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কেলভিন উষ্ণতার যে পরিবর্তন তা কিন্তু প্রায় একদম সেম। এই 1 ডিগ্রি যে সেন্টিগ্রেডের যে ব্যবধান 1 ঘর, কেলভিনের 1 ঘরের যে ব্যবধানটা কিন্তু সমান। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধিতে তাদের যে সেন্টিগ্রেড ইনভার্স বা সেন্টিগ্রেড স্কেলে বলো বা কেলভিন স্কেলে বলো তাদের মানটা কিন্তু সমান হয়। তাহলে আমরা কেলভিন স্কেলের ক্ষেত্রে যদি ধরি যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কত হবে, তাহলে সেটার মান হয়ে যাবে 17 × 10⁻⁻6 পার কেলভিন। ঠিক আছে, এটাই আমরা বলবো, অর্থাৎ একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে সেই বিষয়গুলো আমরা জেনে নেব। এক হচ্ছে তার যে প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ যে কঠিন পদার্থটা নিলাম তার যে প্রাথমিক দৈর্ঘ্য তার উপর নির্ভর করে। 2 উষ্ণতার যে বৃদ্ধি তার উপর নির্ভর করবে। 3 হয়ে যাবে উপাদান, অর্থাৎ কঠিন যে পদার্থ তার যে উপাদান তার উপর। এই 3টে বিষয়ের ওপর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান নির্ভর করবে। এবারে আমরা দেখব ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করব। ঠিক আছে, তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে সংজ্ঞা যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে কোনো একটা কঠিন পদার্থ তার যদি প্রতি একক ক্ষেত্রফলে যদি একক উষ্ণতা বৃদ্ধি ঘটায়, তাহলে ওই যে প্রাথমিক যে ক্ষেত্রফল সেই প্রাথমিক ক্ষেত্রফলের তুলনায় ক্ষেত্রফলের একটা প্রসারণ ঘটবে। ঠিক আছে, সেই প্রসারণকে আমরা তখন বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, যেটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করি। সংজ্ঞাটা তোমরা বইয়ে পেয়ে যাবে, তাই আমি নতুন করে আর কিছু বলছি না। ঠিক আছে, এর ম্যাথামেটিক্যাল যে এক্সপ্রেশনটা সেইটা আমি তোমাদের যে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা ভালো করে লক্ষ্য করবে। এটা কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতোই। ঠিক আছে, তাহলে বিটা সমান আমরা বলতে পারি ক্ষেত্রফলের বৃদ্ধি, অর্থাৎ কতটা পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, ডিভাইডেড বাই প্রাথমিক যে ক্ষেত্রফল সেই প্রাথমিক ক্ষেত্রফল গুণিত উষ্ণতার যে বৃদ্ধি। ঠিক আছে, এটা হচ্ছে তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এবারে আমরা এটাকে আমাদের গাণিতিক আকারে কিভাবে বুঝিয়ে দিতে পারবো বা বুঝে নেব
সেইটা আমরা দেখি। তো আমরা প্রাথমিক যে ক্ষেত্রফল সেটাকে আমরা ধরে নিচ্ছি S1, আর অন্তিম যে ক্ষেত্রফল, সরি বানানটা একটু ভুল হয়ে গেছে, অন্তিম ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিচ্ছি S2। ঠিক আছে, এবারে ক্ষেত্রফলের কত ধরনের ক্ষেত্রফলের যে পরিবর্তন বা বৃদ্ধি, সেই ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত হবে? ক্ষেত্রফলের বৃদ্ধিটা তখন হয়ে যাবে S2 মাইনাস S1। এবারে প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা কিন্তু T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল। উষ্ণতার একক বৃদ্ধিতে তা হয়ে গেল T2 ডিগ্রি সি। ঠিক আছে, তাহলে উষ্ণতার যে বৃদ্ধি সেটা কত হবে? সেটা হয়ে যাবে T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এই যে এক্সপ্রেশনটা ছিল তাতে যদি আমরা বসিয়ে দিই বিটা সমান S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এবারে বিটার যদি আমরা একক নির্ণয় করি তাহলে এককটা ঠিক একই রকমই হবে। দেখো এখানে ক্ষেত্রফলের একক আর এখানে হয়ে যাবে ক্ষেত্রফলের একক, আর এটা উষ্ণতার একক। তাহলে ক্ষেত্রফলের একক কেটে যায়, কেটে গিয়ে কী থাকবে? 1, ওপরে 1 থাকবে। তাহলে 1 বাই উষ্ণতার যে একক সেটা হয়ে যাবে। যদি আমরা সেলসিয়াস স্কেলে দেখি তাহলে সেটা হয়ে যাবে 1 বাই ডিগ্রি সি, যেটাকে আমরা লিখতে পারি ডিগ্রি সি ইনভার্স। আবার যদি কেলভিনে করি তাহলে 1 বাই কে, যেটাকে বলবো আমরা কেলভিন ইনভার্স। ঠিক আছে, এদের মাত্রাটা কি হবে? মাত্রাটাও ঠিক একই রকম হবে, দৈর্ঘ্য প্রসারণ যে গুণাঙ্ক ছিল সেই একই মাত্রাই হবে। মাত্রাটা হয়ে যাবে, যেহেতু উষ্ণতার মাত্রা কি থিটা, তাহলে হয়ে যাবে থিটা ইনভার্স, এটা হয়ে যাবে তার মাত্রা। ঠিক আছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করবে? তা হচ্ছে পৃষ্ঠতলের যে প্রাথমিক যে ক্ষেত্রফল, যেটাকে আমরা S1 ধরেছিলাম, তার উপর নির্ভর করবে। আর উষ্ণতার যে বৃদ্ধি, কত পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করা হচ্ছে তার উপর নির্ভর করবে। আর পদার্থের যে উপাদান তার উপর নির্ভর করবে। অর্থাৎ উপাদান আলাদা হলে তাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কও কিন্তু আলাদা হবে। এরপর আমরা দেখব আয়তন প্রসারণ গুণাঙ্ক। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের যদি আমরা সংজ্ঞা বলি, একই রকম জিনিস সব কিছুই, যে কোনো কঠিন পদার্থের যে প্রতি একক আয়তনে এখানে হয়ে যাবে প্রতি একক আয়তন, প্রতি একক আয়তনের প্রতি একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে, অর্থাৎ একক উষ্ণতা যদি বৃদ্ধি করি তাহলে প্রতি একক আয়তনের যে প্রসারণ ঘটবে সেটাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা দ্বারা ডিনোট করব। ঠিক আছে, এখানে সংজ্ঞাগুলো সবই একই। যেখানে আয়তন প্রসারণ গুণাঙ্ক সেখানে প্রতি একক আয়তন হবে, আর যেখানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সেখানে প্রতি একক ক্ষেত্রফল হবে, আর যেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেখানে প্রতি একক দৈর্ঘ্য হবে। বাকি সমস্ত সংজ্ঞাটাই একই হবে, কোনো পরিবর্তন নেই। তাহলে এই যে গামার মানটা তখন হয়ে যাবে আয়তনের যে বৃদ্ধি, আয়তনের বৃদ্ধি অর্থাৎ কতটা পরিমাণ আয়তন বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই প্রাথমিক যে আয়তন, সেই আয়তন গুণিত উষ্ণতার বৃদ্ধি। ঠিক আছে, এবারে আমরা T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটা ছিল V1 ধরে নিচ্ছি, আয়তনটাকে V1 ধরছি, কেমন? যেহেতু ভলিউম তাই V1 ধরলাম। এবারে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে V2 হলো। তাহলে উষ্ণতার যে পার্থক্য বা উষ্ণতার যে পরিবর্তন বা বৃদ্ধি সেটা কি হবে? T2 মাইনাস T1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আয়তনের যে বৃদ্ধি, সেই আয়তনের বৃদ্ধিটা কি হবে? আয়তনের বৃদ্ধি হয়ে যাবে V2, অর্থাৎ অন্তিম যে আয়তন
সেখান থেকে প্রাথমিক আয়তনকে বিয়োগ করে দিতে হবে, করে দিলে আমাদের আয়তন চলে আসবে। তারপর আমরা এই সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে গামা সমান হয়ে যাবে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক আছে, এবারে যদি এদের আমরা গামার যদি অর্থাৎ যেটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছি তার যদি একক নির্ণয় করি তাহলে একক নির্ণয় করে দেখব আয়তনের একক উপরে আছে, নিচেও হচ্ছে আয়তনের একক, তাহলে দুটো কেটে যাবে, তাহলে এক পড়ে থাকবে আর এখানে উষ্ণতার একক। তাহলে সেখানে উষ্ণতা যদি আমরা সেন্টিগ্রেড স্কেলে করি তাহলে কি হয়ে যাবে 1/°C, যেটাকে আমরা লিখতে পারি ডিগ্রি সি ইনভার্স। আবার যদি কেলভিনে করি তাহলে 1/K, যেটাকে আমরা লিখতে পারি কেলভিন ইনভার্স। বা ফারেনহাইটেও যদি করি আমরা 1/F, যেটাকে লিখবো আমরা ডিগ্রি এফ, তাহলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, এভাবে বলতে পারি। এবারে আমরা এর মাত্রাটা দেখি। মাত্রা সমান কী হয়ে যাবে উষ্ণতার মাত্রা, তাই না? উষ্ণতার মাত্রা একই জিনিস, কোনো পরিবর্তন নেই। তাহলে উষ্ণতার মাত্রা আমরা থিটা ধরি, ঠিক আছে, তাহলে থিটা ইনভার্স, এটা হয়ে যাবে তার মাত্রা। বোঝা গেল? লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 গুণিত 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝায়? দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যেভাবে আমরা লিখে এলাম ঠিক একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটাও আমরা লিখতে পারবো, কোনো কিছু পরিবর্তন হবে না। শুধু বলতে হবে এখানে যে লোহার ক্ষেত্রে যেহেতু বলেছে তাহলে লোহা বলবো, তাহলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে কোনো লোহার দণ্ডকে যদি 1°C উষ্ণতা আমরা বৃদ্ধি করি তাহলে তার যে আয়তন, প্রাথমিক যে আয়তন, সেই প্রাথমিক আয়তনের তুলনায় এই পরিমাণ বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে আমরা লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝাই। জিনিসটা আর লিখলাম না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেভাবে হবে সেইভাবেই হবে, জিনিসটা বুঝে নাও। আরও একবার বলছি, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 গুণিত 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে বোঝায় যে লোহার দণ্ডকে যদি আমরা 1°C উষ্ণতা বৃদ্ধি করি তাহলে তার যে প্রাথমিক যে আয়তন তার তুলনায় এত অংশ বৃদ্ধি পাবে। ক্লিয়ার? কঠিনের প্রসারণ গুণাঙ্ক কয় প্রকার ও কি কি? দেখো, কঠিনের প্রসারণ যে গুণাঙ্ক সেটা আমরা দেখে এসেছি কত প্রকার, 3 প্রকার। কি কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই 3টে প্রসারণ গুণাঙ্ক আমরা দেখে এসেছি, যেগুলোকে আমরা আলফা অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর যে বিটা সেটাকে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছি, আর গামা যেটাকে আমরা আলফাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বিটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর গামাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এই 3টে গুণাঙ্ক আমরা পেয়েছি, এইগুলোর নামও আমরা জানি। তোমরা কোশ্চেনটা যখন লিখবে ঠিক করে লিখবে, আমি জাস্ট বলে দিলাম, কথাটা মাথায় রেখে লিখবে। ওকে, তো এদের মধ্যে যে সম্পর্ক এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের ম্যাথ কিছু থাকে যেগুলো আমাদের সলভ করতে হয়। তো এদের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ আলফা বিটা গামা, এর মধ্যে সম্পর্কটা আমাদের জানতে হবে। সম্পর্কর যে ডেরিভেশন সেটা তোমাদের নেই, সেটা এইচএসে আছে। তোমরা জাস্ট এটা জেনে রাখো যে আলফা সমান β/2 সমান γ/3। তো আমি যদি এটা মনে রাখার জন্য, এটা আমাদের কিন্তু সম্পর্ক, এটাকে মনে রাখার জন্য তোমাদের আমি ব্যক্তিগতভাবে একটা কৌশল জানাচ্ছি। কি করবে? প্রথমে আলফা লিখবে, সমান লিখবে, তারপর বিটা লিখবে, আবার সমান দেবে, আবার হচ্ছে গামা লিখবে। ঠিক আছে? লিখে দেওয়ার পর সব কটাতে বাই করে দাও, অর্থাৎ লবে আলফা, লবে বিটা, লবে হচ্ছে গামা। এবারে হরের স্থানে আমরা করে দিচ্ছি আলফার নিচে 1, বিটার নিচে হচ্ছে 2 আর গামার নিচে 3। তাহলে দেখবে তোমাদের এই সম্পর্কটা সহজেই মনে থাকবে। এটা মনে রাখার একটা ট্রিক্স বললাম, জাস্ট তোমরা এটা একটু মনে রাখো। ওকে, তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিও যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থাই করব।
চ্যানেলটিতে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে সব বন্ধুরাই উপকৃত হয়। আর পিডিএফটা আছে অবশ্যই কিন্তু নিয়ে নেবে, কেমন, প্রিন্ট আউট করে নেবে। ওকে।